হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এইচএস ফার্স্ট ইয়ারের অ্যাডভান্স বেঙ্গলির একটি কবিতা আমরা শুরু করব। তোমাদের এটা হয়তো আমার সাথে প্রথম ভিডিও। তো আজকে আমরা একটি কবিতা স্টার্ট করব। কবিতাটির নাম হলো কাস্তে। কবি হলেন দীনেশ দাস, কবি দীনেশ দাস। 1913 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1985 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। উনি 30-এর দশকের কবি ছিলেন। 30-এর দশক মানে হলো 1930 সাল। 1930 সাল থেকে 1940 সাল পর্যন্ত যে সময়টুকু, মিডলের এই 10 বছরটা, এটাকে একটা দশক বলা হচ্ছে। তো সেই 30-এর দশকে তার কাব্যগ্রন্থগুলো রচনা হয়। তো তার প্রথম কাব্যগ্রন্থ ছিল 1941 খ্রিস্টাব্দে তার কবিতা কাব্যগ্রন্থটি, যেটা প্রথম প্রকাশিত হয়। এবং তারপর তিনি একটার পর একটা অনেক কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন, যেমন ভুক মিছিল, দীনেশ দাসের কবিতা সংকলন, অহল্যা, কাচের মানুষ, অসঙ্গতি, কাস্তে, রাম গেছে বনবাসে প্রমুখ প্রভৃতি। তো কাস্তে কাব্যগ্রন্থেরই একটি কবিতার নাম হলো কাস্তে, সেম নাম দুটোরই। তো 1983 খ্রিস্টাব্দে রাম গেছে বনবাসে কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তো এখন আমরা কবিতাটা শুরু করি। কবি বলছেন, বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু। বেয়োনেট মানে বন্দুকের আগে খুব ধারালো এক ধরনের ছুরির ফলার মতো একটা ধারালো অস্ত্র লাগানো থাকে, সেই অস্ত্রটাকে বেয়োনেট বলা হচ্ছে। উনি বলছেন যে সেই বেয়োনেটটা যতই ধারালো হোক না কেন, কাস্তেটা শান দিও, ধার দিও বন্ধু। তুমি তোমার যে কাস্তে রয়ে গেছে, কাস্তে কি জিনিস? কাস্তে হলো ওই যে তোমরা দেখবে আকাশে যখন চাঁদ উঠে, প্রথমা দ্বিতীয়ার যে চাঁদটা থাকে, এটা একদম চিকন এক ফালি একটা চাঁদ থাকে। সেই এক ফালি চাঁদের মতো একটা চিকন এরকম রাউন্ড শেপের দা, এক রকমের দা, যেটা দিয়ে ধান কাটা হয়। ধান কাটা হয়, সবজি গম অর্থাৎ ফসল কাটা হয়। এক কথায় বলতে গেলে সেটা প্রচণ্ড ধার থাকে। সবজি কাটা হয় সেটা দিয়ে, ধান টান এগুলো ফসল টসল কাটা হয়। সেই অস্ত্রটাকে নাম দেওয়া হয়েছে কাস্তে, সেই অস্ত্রটার নাম কাস্তে। তো উনি বলছেন যে তুমি তোমার কাস্তেটাকে, এই কাস্তেটাকে কিন্তু তুমি সবসময় ধার দিয়ে রাখবে। এবার এখানে দুটো ব্যাপার একটু ডিসকাস করার আছে। কাস্তে আসলে এখানে কিসের প্রতীক হয়েছে? কাস্তে এখানে কৃষিকাজের প্রতীক হয়েছে। যারা কৃষিকাজ করেন, ফসল কাটেন, কৃষক, তাদেরই কাছে একমাত্র এই কাস্তেটাকে পাওয়া যায় এবং ওরাই কাস্তের ব্যবহার করে। তাহলে কৃষকের কাজ কি? ফসল উৎপাদন করা। তো কাস্তে এখানে কিসের প্রতীক হয়েছে? কাস্তে এখানে আসলে কৃষকদেরকে রিপ্রেজেন্ট করছে, এবং কৃষক সেই কৃষক যারা খাদ্য উৎপাদন করে। যদি খাদ্য না থাকে তাহলে মানব সভ্যতা টিকবে না। তুমি খেতেই পারছো না, তো তুমি বাদবাকি অন্য কাজ কখন করবে? পড়াশোনা করা, জীবনে উন্নতি করা সব তো তখন হবে যখন তোমার পেটে ভাত থাকবে। এবার পেটেই যদি খাদ্য না থাকলো, তাহলে আর এত বড় বড় কথা বলার কোনো মানে নেই, জীবনের কোনো মানে নেই। জীবনের প্রথম বেসিক নিডস কয়টা? তিনটেই: অন্ন, বস্ত্র এবং বাসস্থান। এই তিনটের মধ্যে প্রথমটাই হলো অন্ন। সেই অন্নের যোগান দিচ্ছে যারা, তারাই হলো কৃষক, এবং তাদের কাছে রয়ে গেছে কি? কাস্তে। কবি এই জন্যে বলছেন যে যা খুশি হয়ে যাক, তুমি কাস্তেটাকে রাখবে, অর্থাৎ তুমি খাদ্যের উৎপাদন কোনোদিনও বন্ধ করবে না। কারণ খাদ্য যদি না থাকে, পৃথিবী থেকে মানব সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে, সেটা ধ্বংস হয়ে যাবে। এবার এটা গেল একটা পিকচার। তার অপোজিটের পিকচারটা কি? আগের লাইনটাতে কি বলছেন দেখো, বেয়োনেট হোক যত ধারালো। বেয়োনেট কি? আমি আগেই বলেছি, বন্দুকের আগার দিকে, বড় বড় সামনের দিকে যে বড় একটা ধারালো অস্ত্র লাগানো থাকে, ছুরির ফলার মতো। এটা এখন এটা কোন কাজে লাগে? ফসল কাটার কাজে তো এটা লাগে না, খাদ্য উৎপাদনের কাজেও এটা লাগছে না। এটা তাহলে কোন কাজে লাগছে? এটা লাগছে যুদ্ধ করার কাজে, মানুষ মারার কাজে। আমরা বন্দুক কখন ব্যবহার করি? যখন যুদ্ধ হয়, তখন যুদ্ধক্ষেত্রে বন্দুক ব্যবহার হয়। আর যখন যুদ্ধ লাগে, তখন একটা গোটা দেশই যুদ্ধক্ষেত্র হয়ে যায়। প্রচুর মানুষ সেখানে মরছে। যুদ্ধের মধ্যে কি হয়? কেউ কি বাঁচে? কেউ বাঁচে না। যুদ্ধ যখন একটা লাগে, সবাই মারা যায়, সবাই মরে। সেই মৃত্যুটা কীরকমভাবে হয়? বিভিন্ন রকমভাবে হয়। কখনো গুলি করে মারছে, কখনো বন্দুকের এই সামনের দিকে ছুরি লাগিয়ে সেই ছুরি দিয়ে খুঁচিয়ে মেরে ফেলছে। তাহলে দুটো সাইড ক্রিয়েট হলো। এখন এই প্রথম দুটো লাইনের মধ্যে আমরা দেখব দুটো সাইড ক্রিয়েট হলো। সমাজের দুটো দিক তুলে ধরলেন কবি। প্রথম দিকটা কি? প্রথম দিকটা হলো সমাজের সেই পিকচার যেখানে যুদ্ধ হচ্ছে, এবং সেই সমস্ত মানুষজন যারা যুদ্ধ করছে, তারা যুদ্ধের মাধ্যমে মানুষ মারছে। ঠিক আছে, এটা গেল একটা সাইড। নেক্সট সাইড কি?
এমন কিছু মানুষজন যারা যুদ্ধ করছে না, যারা কি করছে, খেতে গিয়ে মাটি চাষ করে ফসল উৎপাদন করছে। সেই ফসলের মাধ্যমে কি হবে, সেই ফসল লোকজন খাবে এবং খেয়ে ওরা বাঁচবে। অর্থাৎ ওরা কি করছে, মানুষকে বেঁচে থাকতে সাহায্য করছে, খাদ্যের যোগান দিচ্ছে। তাহলে এক সাইডে রয়ে গেছে মৃত্যু, আরেক সাইডে রয়ে গেছে জীবন। এই দুটোর মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? মানুষের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, মৃত্যু না জীবন? জীবন গুরুত্বপূর্ণ। তাহলে কে গুরুত্বপূর্ণ হচ্ছে? যে জীবন দান করছে, জানে যে না সরি যে জীবন দান করছে নাকি যে মৃত্যু দান করছে? যে জীবন দান করছে সেই তো গুরুত্বপূর্ণ। আজকে ধরো তুমি কোনো একটা বিপদে পড়লে, তো তুমি কার হাত ধরবে? যে তোমাকে সাহায্য করবে তার হাত ধরবে, না যে তোমাকে একলা ফেলে চলে যাবে তার হাত ধরবে? অটোমেটিক্যালি আমরা তাকেই ধরবো যে আমাদেরকে সাহায্য করবে, এবং তার কাছেই আমরা চিরকৃতজ্ঞ থাকবো, কারণ সে আমাদের বিপদের দিনে আমাদের সাহায্য করেছে। সেজন্যই চিরকাল আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অর্পণ করি, যারা আমাদের হাত ধরে, যারা আমাদের সাহায্য করে, যারা আমাদের বাঁচতে সাহায্য করে। আমরা তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই, আমাদের শ্রদ্ধা জানাই। কবির এই কবিতাটি তাদেরকেই উদ্দেশ্য করে, যারা আমাদেরকে ধরে রাখছে, আমাদেরকে বাঁচতে সাহায্য করছে। এবং তারা কারা? তারা হলো সমাজের কৃষক সম্প্রদায়, যারা আমাদের জন্য খাদ্যের যোগান করছে, নিজে না খেয়ে খাদ্য দিচ্ছে। ভাবো, খাদ্যই যদি না থাকে তাহলে আমরা যুদ্ধ করব কি দিয়ে? অস্ত্র অর্থহীন। তো তাই কবি বলছেন যে তুমি কাস্তেটা ধার দিও, অর্থাৎ যা কিছুই হয়ে যাক না কেন, তোমার কাস্তের মধ্যে যেন ধার থাকে। ধার থাকলেই তুমি কি করবে, ফটাফট ফসল কাটতে পারবে, ফসল তুমি উৎপন্ন করতে পারবে, উৎপাদন করতে পারবে, ফসল কাটতে পারবে, এবং তারপর সেটা তুমি লোকজনের কাছে পৌঁছে দিতে পারবে। লোকজন সেই ফসলটাকে গ্রহণ করবে, ওরা খাদ্য হিসেবে খাবে এবং ওরা বাঁচবে। মৃত্যুর চাইতে জীবন চিরকালই শ্রেষ্ঠ। পরের লাইন কি, শেল আর বোম হক ভাড়ালো, কাস্তেটা শান্দিও বন্ধু। এবার উনি বলছেন শেল আরেকটা অস্ত্র, যেটা দিয়ে এরকম যুদ্ধের মধ্যে মানুষকে মেরে ফেলা হয়। বম মানে হলো, এটা কে না জানে, বোম এরকম একটার পর একটা ব্লাস্ট করো আর একসাথে 100 জন লোককে মেরে ফেলো, একসাথে একটা পুরো গ্রাম, একটা পুরো শহরকে নষ্ট করে দাও, মেরে ফেলো সবাইকে, সেই মৃত্যুই। উনি বলছেন হোক যত ভাড়ালো, যতই ভারী ভারী হোক, যতই পরিমাণে বেশি হোক, যাই হোক, কাস্তেটা শান্দিও বন্ধু। তুমি কিন্তু তোমার কাস্তেটাকে শান্দিয়ে রাখবে। কারণ আমরা এই যুদ্ধগুলোকে আলটিমেটলি আটকাতে তো পারছি না, চেষ্টা করছি কিন্তু আটকাতে পারবো না। কারণ আজকে আমরা একজন যারা যুদ্ধ করছে ওদেরকে সরাবো, কালকে আরেকজন সৃষ্টি হয়ে যাবে যে আবার যুদ্ধ করতে আসবে। তো এগুলোকে আটকানো যাবে না। তো আমাদের কি করতে হবে? আমাদের কনস্ট্যান্ট নিজেদের মধ্যে ইউনিটি মেনটেন করতে হবে, যাতে যখনই কেউ যুদ্ধের, মৃত্যুর আহ্বান নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়, তখন যাতে আমরা তাকে প্রতিরোধ করতে পারি, যাতে আমরা জীবনকে প্রতিষ্ঠা দিতে পারি। নেক্সট প্যারাগ্রাফ, নতুন চাঁদের বাঁকা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে। এখানে উনি কি বললেন? নতুন চাঁদের বাঁকা ফালি। নতুন চাঁদ, ওই যে আমি বলেছিলাম না তোমাদের প্রথমে, যে প্রথমা বা দ্বিতীয়ার যে চাঁদ, সে তার মতো দেখতে অনেকটা এই কাস্তেটা। উনি এখানে সেই উপমাটাই প্রয়োগ করছেন, যে নতুন চাঁদ, নতুন নতুন যখন চাঁদ ওঠে আকাশে, অর্থাৎ সেই প্রথমা দ্বিতীয়ার যে চাঁদ, সেই চাঁদের যে বাঁকা ফালিটি, অর্থাৎ সেই যে হাফ রাউন্ড শেপ যে ফালিটি রয়ে গেছে, যেটা দেখতে কাস্তের মতোই, তো তুমি বুঝি খুব ভালোবাসতে। অর্থাৎ তোমার সেই কাস্তেটাকে, যেটাকে দিয়ে তুমি ফসল কাটো, যেটা দেখতে অনেকটা নতুন চাঁদের বাঁকা ফালির মতো, তাকে তুমি খুব ভালোবাসতে, তাই না? চাঁদের শত কাজ নহে তো এ যুগের চাঁদ হলো কাস্তে। ওই আকাশের যে চাঁদ, সেই চাঁদ এখন আর নেই। সেই চাঁদকে দেখে দেখে তুমি আগে খুব খুশি হতে, তোমার মনের মধ্যে বেশ রোমান্স অনুভব হতো, কিন্তু এখন সেই চাঁদের শতকার নেই। এখন কি? এখন কোন সময়? এখন সেই সময় যখন আমাদের ক্রমাগত যুদ্ধের সম্মুখীন হতে হয়, যুদ্ধকে প্রতিরোধ করার জন্য উঠে দাঁড়াতে হয় সমস্ত শক্তি নিয়ে। তাই এ যুগের চাঁদ কোথায় আছে? এ যুগের চাঁদ আকাশে নয়, আমাদের হাতে, অর্থাৎ কাস্তে। এই কাস্তেটাই আমাদের চাঁদ, কারণ এই কাস্তের মাধ্যমেই আমরা ফসলের উৎপাদন করতে পারবো এবং লোকজনের কাছে খাদ্যবস্তু পৌঁছে দিতে পারবো, যাতে এই সভ্যতা বেঁচে থাকতে পারে। আকাশের চাঁদ দিয়ে পেট ভরবে না, কিন্তু কাস্তের প্রয়োজন আছে যে আমাদেরকে বাঁচিয়ে রাখার সামর্থ্য রাখে। ইস্পাতে কামানেতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ। ইস্পাতে কামানেতে, ইস্পাত মানে সেই ধাতু যা দিয়ে বিভিন্ন ধাতব অস্ত্র বানানো হয়, যা দিয়ে মানুষ মারার কাজ করা হয়। তো সেগুলো দিয়ে কামান বোঝাই যাচ্ছে, যেটা দিয়ে তোমার গোলা টোলা এগুলো ছোড়া হয়, অর্থাৎ আলটিমেটলি মারাই হয় মানুষকে। তো এগুলো দিয়ে যারা এই পৃথিবীকে পূর্ণ করেছে,
পূর্ণ করে দিয়েছে। সেই ইস্পাতে কামানেতে দুনিয়া কাল যারা করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ। কি বলছেন? সেই কামানে কামানে অর্থাৎ আরেকজনকে মারার জন্যে যে কামান তারা ব্যবহার করেছিল, সেই কামানে কামানে যখন ঠোকাঠুকি হলো, অর্থাৎ যখন দুই দিক থেকেই সম্পূর্ণ গোলাবাড়ি হলো এবং দুই দিক থেকেই যুদ্ধ হলো, তখন তারাই চূর্ণ বিচূর্ণ হয়ে মরে গেল। তারা কারা? সেই লোকরা যারা যুদ্ধ করতে এগিয়ে এলো, অর্থাৎ যারা আমাদেরকে মারার জন্যে, এই মানব সভ্যতাকে ধ্বংস করার জন্যে কামান নিয়ে, গোলা বাড়ি বারুদ এগুলো নিয়ে এগিয়ে এলো, তারাই একটা সময় কি হলো, যুদ্ধ করতে করতে তারা নিজেরাই মরে গেল। চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে। এই লৌহের পৃথিবী, লৌহ বলতে কি বোঝানো হচ্ছে? সেই লোহা ইস্পাত দিয়ে বানানো ধাতব অস্ত্রগুলো, সেগুলো ভেঙে টেঙে নিচে পড়ে আছে। উনি বলছেন দেখে মনে হচ্ছে যেন পৃথিবীটা মাটি দিয়ে নয়, লোহা দিয়েই বানানো হয়েছে। চতুর্দিকে খালি জিনিসপত্র, ধাতব অস্ত্র, কামান, গোলা বারুদ এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। পৃথিবীটাকে আগের মতো আর সুন্দর সবুজ মনে হচ্ছে না, মনে হচ্ছে লোহার পৃথিবী যেখানে কোনো প্রাণ নেই। সেই লোহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে। তোমরা কারা? কৃষক সম্প্রদায়ের মানুষ। তোমাদের রক্তের সমুদ্রে, অর্থাৎ রক্ত সমুদ্র বলতে কঠিন পরিশ্রমকে বোঝানো হয়েছে। যারা মাথার ঘাম পায়ে ফেলে গায়ের রক্ত জল করে, ঠিক আছে, পরিশ্রম করে, কি করে? গলে পরিণত হয় মাটিতে। এই পৃথিবীটাকে, এই লোহার টুকরোগুলোকে গলিয়ে দেয়। দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে লোহার টুকরোগুলোকে, পাথরকে গলিয়ে মাটি বানিয়ে দেয়। গলে পরিণত হয় মাটিতে, মাটি বানিয়ে দিচ্ছে। কারা মাটি বানাচ্ছে? তোমরা মাটি বানাচ্ছ, কৃষক সম্প্রদায়ের যারা লোকজন। তোমরা কি করছো? এই লোহার উপর, এই পাথরের উপর কনস্ট্যান্ট তোমরা পরিশ্রম করে যাচ্ছ এবং তাকে গলিয়ে গলিয়ে তোমাদের গায়ের রক্তকে জল করে তোমরা গলিয়ে গলিয়ে পরিশ্রম করে এটাকে মাটিতে পরিণত করছো। কেন মাটিতে পরিণত করছো? যাতে সেই মাটিতে একটা সময় তোমরা ফসল যদি লাগাও, সে ফসল উৎপাদন হতে পারে সেজন্যে। অর্থাৎ সেই ফসল দিয়ে তুমি মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখতে চাইছো। তুমি মৃত্যুর পক্ষে নও, তুমি হলে জীবনের পক্ষে। মাটির যুগ ঊর্ধ্বে, মাটির যুগ ঊর্ধ্বে, অর্থাৎ সেই যে মাটি রয়ে গেছে, মাটির চাইতেও ঊর্ধ্বে, অনেক উপরে উঠে তুমি প্রাধান্য দিতে চাইছো এই জীবনকে। দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু। ধীরে ধীরে কি হলো? তোমার পরিশ্রম সার্থক হলো এবং অনেক দিগন্ত, মানে যেখানে আকাশ মাটির সাথে মিশে গেছে, সেই দূর পর্যন্ত, যতটা দূর পর্যন্ত নজর যায়, আমরা তাকিয়ে কি দেখলাম? ধীরে ধীরে সেই লোহার টুকরোগুলো এখন গলে 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 মাটিতে পরিণত হয়ে গেছে। লোহার টুকরোগুলো এখন আর লোহা নেই, বা সেই যে মানুষগুলো যারা এতদিন মানুষকে মারার জন্য ব্যস্ত ছিল, তারাও এখন আর নেই, সব মাটিতে পরিণত হয়ে গেছে। চতুর্দিকে শুধু মাটি আর মাটি, এবং সেই মাটি এখন আর লোহার টুকরোর মতো শক্ত নয়। সেই মাটি কীরকম? সেই মাটি নরম, সেই মাটি সবুজ, তার মধ্যে এখন ফসল উৎপাদিত হতে পারে। তিনি বলছেন, কবি এখন বলছেন, অর্থাৎ যুদ্ধ এখন শেষ হয়ে গেছে, এখন আমাদের সামনে কি? এখন আমাদের সামনে একটা সবুজ পৃথিবী এসে দাঁড়িয়েছে। আবার যুদ্ধের অনেক পরে, অনেক দিন পরে কবিতাই বলছেন, কাস্তেটা রেখেছো কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। অর্থাৎ এখন আবার যুদ্ধ শেষ হয়েছে, পৃথিবী সবুজ হয়েছে, সুন্দর হয়েছে, এখন আবার ফসল হবে, এই মাটিতে এখন আবার ফসল হবে। তো তুমি কি তোমার কাস্তেটাকে আবার শান দিয়ে রেখেছো, ধার দিয়ে রেখেছো? কারণ এখন তোমাকে যেতে হবে কোথায়? ওই মাঠে ফসল কাটার জন্যে। তারপর সেই ফসল তুমি তুলে দেবে মানব সভ্যতার হাতে, যাকে গ্রহণ করে এই মানব সভ্যতা বেঁচে থাকবে, সে উন্নতির দিকে এগোবে, সে শান্তির দিকে এগোবে, জীবনের দিকে এগোবে, সমৃদ্ধির দিকে এগোবে। কবি সেই কৃষক সমাজকে বন্ধু বলে সম্বোধন করছেন। বন্ধুকে যে আমাদের আশ্রয় দেয়, যে আমাদের শেল্টার দেয়, আমাদের হাত ধরে। তো কৃষক সম্প্রদায় কার হাত ধরেছে? আমাদের মানব সভ্যতার, ফলত তারা বন্ধু। এই হলো গিয়ে তোমাদের গোটা কবিতাটা। তো আশা করি কবিতাটা বোঝা হয়ে গেছে। কোনো অসুবিধা থাকলে আমরা পরবর্তীতে বাকিটুকু ডিসকাস করে দেব। ধন্যবাদ।